হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে শনিবার, এখন বাজে সকাল ওই 9টা। তো এখন আমি এসেছি একটু স্মুদি করতে, ব্রেকফাস্ট করব বলে। তো সেই জন্য আজকে স্মুদিটা বানাচ্ছি অন্য জিনিস দিয়ে। তো সেটা হচ্ছে একটু ব্লুবেরি দিলাম, একটুখানি দেবো স্ট্রবেরি। তো তারপর এটা 1 সেকেন্ড মতো মিক্সিতে ঘুরিয়ে নেব। তো তারপর এটাতে দেবো 1 চামচ ছাতু, আর একটুখানি নুন, একটুখানি চিনি, একটুখানি টক দই, আর দেবো আগের দিন রাতে ভিজিয়ে রাখা চিয়া সিডস। এই স্মুদিটা এখন আমি গরমকাল থেকেই খাওয়া শুরু করেছি। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এই যেমন আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে। তো এখন রোদটা একটু বেরোয়নি, মেঘলা করে আছে, কিন্তু গরম বেশ বেশি। তো এই গরমেই আমার এখন বেশ মাথা ঘুরে যায় মাঝে সাঝেই একটুখানি রোদ খেলেই। তো সেই জন্যই নুন চিনির তো জল খেতেই হয়, তাই এটা একটু স্মুদি করে খেয়ে নিই। আর এতে স্কিনটাও খুব ভালো থাকে সেই জন্য। তো আজকে যেমন সকালবেলা আমার শরীরটা বেশ খারাপ লাগছিল, তো আজকে দোকান যাওয়ার কথা ছিল। তার কারণ আজকে আমরা ঠিক করেছি বন্ধুরা মিলে যে আমাদের বাড়িতে বারবিকিউ হবে। তো বারবিকিউ তো শুধু করব বললেই হয় না, তার জন্য প্রচুর কেনাকাটা করতে হয়, অনেক কিছু সবজিপাতি কিনতে হয়। তো আমাদের একটা বন্ধু আছে ভেজিটেরিয়ান, তো তার জন্য আমরা ভেজ বারবিকিউই আজকে করব। তো অন্য একদিন আমরা ননভেজ বারবিকিউ করব। তো সেই জন্যই ভাইয়ার সাথে রান্টুও গেছে সকালবেলা কেনাকাটা করতে। তো কথা ছিল আমিও কেনাকাটা করতে যাব, আর তো রান্টু অন্যদিকে কেনাকাটা করতে যাবে। তো যেহেতু আমার শরীরটা যে খারাপ লাগছে, মাথা ঘুরছে বলে, তো সেই জন্যই রান্টুই গেল। তবে আমি ভাবলাম বাড়িতে থেকে কি করব, এখানে এসেও তো সেই বসেই থাকতে হবে। আর বাড়ি থেকে জাস্ট 1-2 মিনিটের দূরত্বে, তাই হেঁটে হেঁটে রুদ্রাংশকে নিয়ে আমি চলে এলাম স্কুলে। আর স্কুলে আসতেও ভীষণ ভালোবাসে, কারণ এখানে ওর প্রচুর দাদা দিদি থাকে। এই যে যেমন এই মেয়েটি ভীষণ ভীষণ মিষ্টি এবং ভীষণ কথা বলে। তো এর সাথে রুদ্রাংশ থাকলে আমিও কিছুটা নিশ্চিন্তে থাকি। আগের দিন তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ফোরসেপ ডেলিভারি হয়েছিল। তো ফোরসেপ ডেলিভারি হলে বা ভ্যাজিনাল ডেলিভারি হলে কি কি প্রবলেমগুলো হয় আজকে তোমাদের একটু সেটা বলি। তো আমাকে যখন নর্মাল রুমে শিফট করে দেয়, তো তারপরই আমাকে ক্যাথেটার লাগিয়ে দেয়। তো এই ক্যাথেটার কি সেটাও একটু বলি। নর্মাল নিয়মে যদি ইউরিন না বেরোয়, তাহলে মূত্রনালীর মধ্যে দিয়ে একটি পাইপ ব্ল্যাডারের সাথে বা মূত্রথলিতে প্রবেশ করানো হয়। আর এই পাইপের শেষ প্রান্তে থাকে একটা ব্যাগ, যেটাতে পাইপের মাধ্যমে টয়লেট এসে জমা হয়। তো প্রথমে কথা হয়েছিল যে একদিন রেখে নেক্সট দিন যদি আমি নর্মালভাবে টয়লেট করতে পারি তাহলে আমাকে ডিসচার্জ করে দেবেন। কিন্তু আমার নেক্সট দিন ক্যাথেটার খোলার পরেও নর্মালভাবে টয়লেট হয় না, তাই আবার ক্যাথেটার লাগিয়ে দেয় এবং 2 সপ্তাহ পরে খুলবে সেটা জানায়। তো তার উপর এখানে আমাদের দেশে সবার সি সেকশন হয় বলে তার অসুবিধা কষ্টগুলোই সবাই জানে বা বলে, কিন্তু ভ্যাজিনাল বা ফোরসেপ ডেলিভারির একটা দিক বা অসুবিধাগুলো কিন্তু কেউ জানায় না। তো এই ডেলিভারিতে যেহেতু নিচের মাসেলগুলো প্রচণ্ড প্রেশার পড়ে বেবি বের করানোর জন্য, সেই জন্য এই মাসেলগুলো অনেক সময় উইক হয়ে যায়, যার ফলে মলত্যাগের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তো যেটা আমার হয়েছিল, তো দুর্ভাগ্যবশত এটা আমার হয়েছিল এবং সৌভাগ্যবশত এটা আমার টেম্পোরারি হয়েছিল, অর্থাৎ 1 সপ্তাহের মতো। আর এই জন্যই ভ্যাজিনাল ডেলিভারির পরে মায়েদের অনেক দিন পর্যন্ত পটি করতে প্রেশার দিতে পারে না। আর এইটা একটা নতুন মায়ের ক্ষেত্রে যে কতটা কষ্টকর তা বলে বোঝাতে পারবো না। তার উপর তো ছিল ক্যাথেটার। তো প্রথম 1 দিন বা 2 দিন মতো নার্সরা এসে এই ব্যাগটা আমার খালি করে দিত বটে, কিন্তু তারপর থেকে আমাকেই করতে হতো। আর ওই ব্যাগটা বেডের সাথে লাগানো থাকতো, এমনভাবে থাকতো যে নড়তে চড়তে গেলেই আমার টান পড়ে যন্ত্রণা হতো। তো ওইভাবেই বেড থেকে নেবে বুবুকে কোলে নিতাম, কাঁদলে দুধ খাওয়াতাম, এসবের জন্য নিতাম, তারপর ডায়পার চেঞ্জ করাতাম। তো যেহেতু আমার অসারে পটি হয়ে যেত, তো সেই জন্য আমি ডায়পার পরে থাকতাম। আর ওই পাইপ ধরেই একা একা হেঁটে আমাকে বাথরুমে গিয়ে ডায়পার চেঞ্জ করতে হতো। আর নার্সরা শুধু ওষুধ দিতে আসতো, বুবুর ওয়েট চেক করতে আসতো, ও আমি ডাকলে শুধু জল দিয়ে যেত। আর বৃহস্পতিবার দিন সকালে আমার এমআরআই হয়, তখন রুমে আমি বউকে একা রেখে গিয়েছিলাম 1/2 ঘন্টার মতো। তো তখন যে আমার কী টেনশন হচ্ছিল ওর জন্য। তো রান্টু খাবার নিয়ে আসতে টাইম লাগতো, কারণ ও ব্রেকফাস্ট করে লাঞ্চ করে তারপর আমার জন্য খাবার আনতো এবং রাত 7টায় ও ফিরে যেত। তো 2-1 দিন আমি সকালে খাইনি ওর জন্য ওয়েট করে করে। তো তৃতীয় দিন থেকে আমি সকালে ব্রেড বাটার ও চকলেট মিল্কশেক অর্ডার করতাম, হসপিটালের খেতাম। তো সেই অবস্থায়, সেই ক্ষুধার্ত অবস্থায় কিন্তু আমার সেগুলো খেতে
খেতে খুব ভালো লাগতো। আর রান্টুর খাবারটা আমি লাঞ্চে, সন্ধেবেলা ওর ডিনারে খেতাম। আর ঘরের যেহেতু 26 ডিগ্রির মতো টেম্পারেচার থাকতো, তাই খাবারগুলো অনেক সময় খারাপ হয়ে যেত। তো শেষের দিকে আমি সেগুলোই খেতাম। তো তারপর থেকে আমি হসপিটালের খাবার রাতের দিকে ওয়েট করতাম। তো খাবারগুলো তো ওই খিদে মোড়ায় খেয়ে তো নিতাম, মানে সেই অবস্থায় তো তখন তো টেস্ট বোঝা যেত না, তাই খেয়ে নিতাম, কিন্তু হেলদি ছিল খাবারগুলো। তো এই দুটো খাবারই আমরা দুজনে মিলে মিশে খেয়ে নিতাম। নাহলে রান্টুকে বাড়ি ফিরে আবার ওই বন্ধুর বাড়ি যেতে হবে খেতে। তো আর যেহেতু ও বাসে করে যাতায়াত করতো, সেই জন্য অনেকটা সময় লাগতো। আর যেদিন আমি বাড়ি ফিরি সেদিন আমাদের বাড়ির পাশেই এক বন্ধু থাকতো, তো তাদের ডাকি। তো তারাই আমাদেরকে হেল্প করে। তো বন্ধুটা আমাদের ব্যাগ বুবুকে নেয়, আর আমার যে বান্ধবী ছিল সে আমাকে ধরে ধরে সেই 3 তলায় তোলে। তো আমি তো 3 তলায় উঠেই হাঁপাতে শুরু করি। তো তখন ছিল শীতকাল, মার্চের ওই প্রথম দিক, আর আমাদের ফ্ল্যাটটা ছিল পুরনো খুব, তাই হিটিং সিস্টেম একদম ভালো ছিল না। তো সেই জন্য বুবুর প্রথম দিকে ঠান্ডা লেগে যায়, আবার দুদিন পর হসপিটালে এমার্জেন্সিতে যায়। তো সেইখানে এমার্জেন্সি এখানে যতই হোক, এখানেও কিন্তু বড়দের মোটামুটি 7-8 ঘন্টা আর ছোটোদের মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ওয়েট করতে হয়। তো সেইখানে 4 ঘন্টা বসার পর ডক্টর আসে, এসে ওর চেক আপ করে জানায় যে ব্রেস্ট ফিডিং করলেই ওর এই সর্দি কমে যাবে। তো এই কথাটা তো ফোনেও বলতে পারতো। আমাদের ফ্ল্যাটটা যেহেতু খুব পুরনো ছিল, তো সেই জন্য আমরা যে রুমে শুতাম এবং শোয়ার সময় যেদিকে মাথা থাকতো সেই দিকে ড্যাম্প হয়ে জল পড়তে থাকে। তো এখানে যেহেতু সারা বছরই বৃষ্টি হয়, তাই ড্যাম্প হওয়াটা খুবই একটা সাধারণ ব্যাপার, কিন্তু ড্যাম্প থাকাটা ততটাই অস্বাস্থ্যকর। তার উপর নিউবর্ন বাচ্চাকে নিয়ে আমি থাকতাম। তো সেই জন্য আমাদের আবার লিভিং রুমে সমস্ত গদি কম্বল নিয়ে শিফট হতে হয়। তো এখানের গদিগুলো হয় ভীষণ নরম, যার ফলে নিচ থেকে উঠে গদির উপর হাঁটতে খুব কষ্ট হতো, পায়ে লাগতো। আর দুধ খাওয়ানোর জন্য বসতে হতো, তখন কোমরে ভীষণ চাপ পড়তো। আর রান্টু তখন মাত্র 2 সপ্তাহের জন্য ছুটি পেয়েছিল। তো ওকে আমি বলতাম আলাদা ঘরে শুতে, যাতে ওর ঘুম হয়, কিন্তু ও আমাদের সাথেই শুতো, যার ফলে ও সকালে উঠতে পারতো না। আর তাই আমার রান্না আমাকেই করতে হতো। তো তারপর যখন অফিস যেতে শুরু করলো, তখন তো আরও কাজ করতে হতো। যে সময় একটা পেন তোলার মতো ক্ষমতা থাকতো না, সেই অবস্থায় আমি 3 বেলা রান্না, 24 ঘন্টা জেগে বসে বসে বুবুকে দুধ খাওয়ানো, ঢেকুর তোলানো, ঘুম পাড়ানো, কোলে নিয়ে বসে থাকা। রান্টু বাড়িতে থাকলেও এগুলো আমাকেই করতে হতো, এমনকি ডাইপারটা পর্যন্ত আমায় চেঞ্জ করতে হতো, বা ডাইপার লিক করেছে কিনা বা কেন কাঁদছে সেটাও আমাকে রান্নাঘর থেকে এসে এসে চেক করতে হতো। রান্টু মাঝে মাঝে অফিস থেকে পার্টিতে যেত, তাই রাত জেগে বসে থাকতে হতো। অনেক সময় দুধ খাওয়ানো অবস্থায় উঠে গিয়ে দরজা খুলে দিতে হতো। আর বুবুকে একা রেখে চান করতে যেতাম, তখনও খুব কাঁদতো। টয়লেট পটি গেলেও ওকে বাথরুমের সামনে শুইয়ে রাখতাম। ক্যাথেটার খোলার পর টয়লেট করতে গেলে প্রচণ্ড যন্ত্রণা হতো। শেষে একদিন জ্বর আসতে শুরু করলো সারা রাত। তো সকালে জিপি গেলাম, সেখান থেকে হসপিটালে এমার্জেন্সিতে 5 ঘন্টা থাকার পর টেস্ট করে জানালো যে ইউরিনে ইনফেকশন হয়েছে। মেডিসিন দেন, তাও প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ওই যন্ত্রণা সহ্য করতে হতো আমাকে। প্রায় যন্ত্রণাতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত। তো দুধ খাওয়ানোর পর আর শরীর চলতো না বুবুকে ঢেকুর তোলানোর, আর ওর ঢেকুর উঠতে প্রায় ওই 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত। তাই শুয়ে পড়তাম, আর 1 ঘন্টা যেতে না যেতেই গ্যাসের জন্য ছেলে আমার চিৎকার করে উঠে পড়তো। আমার ঘুমও উবে যেত, তখন এক্সারসাইজ করিয়ে সেই গ্যাস বের করতাম। কী দিন কী রাত অক্লান্ত পরিশ্রম করে হলো পোস্টপার্টাম ডিপ্রেশন। আমি এমনই অবাগা যে এটাও জানতাম না যে পোস্টপার্টাম ডিপ্রেশন বলে কিছু হয়, বা যেটা আমার হয়েছে সেটাকে পোস্টপার্টাম ডিপ্রেশন বলে। তো তখন চাইল্ড ভিজিটার মিডওয়াইফরা আসতো প্রথম দিকে চেক আপ করতে ওকে এবং আমাকে। তো আমার মেন্টাল কন্ডিশন ইত্যাদি জিজ্ঞেস করতো, কিন্তু আমি সব কিছু ঠিক আছে বলতাম। অনেক পরে আমি এটা সম্পর্কে জানি, প্রায় ওই 3 মাস মতো পরে। তো বাচ্চাকে তেল মাখানো, চান করানো, বাচ্চার জামা কাপড় কাচা সব আমি করতাম। বাচ্চা বড় হচ্ছে বলে যে ডাইপারের সাইজও বড় নিতে হবে সেটাও আমার মাথায় আসেনি। 3 মাস পর্যন্ত ওকে নিউবর্ন ন্যাপিই পরাতাম। তাই স্বাভাবিকভাবেই 1/2 ঘন্টা অন্তর অন্তর ওর ন্যাপি ভর্তি হয়ে যেত, লিক করতো, চেঞ্জ করতাম। আর যেহেতু এখানটা ঠান্ডার জায়গা, আর তখন শীতকাল ছিল, যার ফলে ওকে 2-3টে করে জামা পরাতে হতো। তাই সেই জন্য প্রায় এক দিনে 10টা থেকে 15টা করে জামা আমাকে কাচতে হতো। ক্রমাগত এইভাবে বেঁকে বসে বসে ভুল পজিশনে দুধ খাওয়ানোর ফলে আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হওয়া শুরু হয়। তো তখন তো 15 মিনিটের বেশি একভাবে দাঁড়াতে পারতাম না, আর এখন সেটা দাঁড়িয়েছে 1/2 ঘন্টার বেশি একভাবে দাঁড়াতে পারি না। কখনো কখনো এত ব্যথা করে যে বসলে বা শুলেও সেই ব্যথা কমে না। একটা বাচ্চা জন্ম দেওয়ার থেকেও বেশি কঠিন হলো সেই বাচ্চাকে ভালো করে মানুষ করা। বেবি সম্পর্কে আমি যতটুকু জেনেছি সবটাই জেনেছি ফোন থেকে পড়াশোনা করে, অনেক চাইল্ড স্পেশালিস্ট, অনেক মায়ের ব্লগ দেখে সেখান থেকে শিখেছি। হসপিটালে দীর্ঘদিন ছোট্ট করে থাকার ফলে আমার দৃষ্টিশক্তিও অনেক কমে গেছিলো। প্রায় 1 হাত দূরত্বের জিনিসও আমি দেখতে পেতাম না। তো নতুন বাড়িতে আসার পর ধীরে ধীরে দৃষ্টিশক্তি অনেকটা ভালো হলেও আগের মতো আর হয়নি, তাই চশমা নিতে হয়েছে।
তো প্রথম দিকে একদম নিউবর্ন যখন ছিল তখন রুদ্রাংশের জন্য ওর বাবা কিছু না করলেও যখন ওই 10 মাস মতো ওর বয়স ছিল, অর্থাৎ যখন আমরা ইন্ডিয়া গেছিলাম, তখন ওর বাবা ওর ডাইপার চেঞ্জ করানো, ওকে খাওয়ানো, ওকে চান করানো, ওকে জামা প্যান্ট পরানো, এইগুলো মোটামুটি শিখে নিয়েছিল। কি ভাববে হয়তো যে হাজব্যান্ড ওয়ার্ক ফ্রম হোম করলে অনেক সুবিধা হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই হয়নি। প্রথম দিকে তো ও ডেলি অফিস যেত, আর তারপরে যখন ও কোম্পানি চেঞ্জ করে তখনও ওকে প্রায়ই অফিস যেতে হতো, আর যে 2-1 দিন ও বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করতো সেই 2 দিনও ও আলাদা রুমে গিয়ে অফিস করতো। তো চলো আবার বাকিটা আমি অন্যদিন বলবো। এখন চলে এসেছি বাড়িতে রুদ্রাংশকে নিয়ে। তো এখন বাজেই 12টার মতো। তো এখন তো রুদ্রাংশের খাবার সময় হয়নি, আর আন্টু এখনও আসেনি। তো সেই জন্য ভাবছি বাড়িতে বসে কি করব, আজকে তো বারবিকিউ হবে, তো এইখানটাতেই বসা হবে। তো এইখানের গাছগুলো প্রচণ্ড বেড়ে গেছে, আর এই গাছগুলো কিন্তু ওই গ্রাস কাটার দিয়ে কাটা যাবে না। তো সেই জন্য এইগুলো তুলছি। আর এইখানে স্ট্রবেরি হয়েছে, তো সেখান থেকে একটা কাঁচা স্ট্রবেরি রুদ্রাংশ তুলে নিয়ে চলে এসেছে এবং সেটা খাচ্ছে। ওটা খেতে টক, এখনও অতটাও মিষ্টি হয়নি, কিন্তু ওটাইও খাচ্ছে। আর এই যে সিমেন্টের যে প্লাস্টারগুলো আছে এর মধ্যে থেকেও অনেক গাছ বেরিয়েছে, তো সেই গাছগুলোই তুলে নিয়েছি। তো এইগুলো একটা বস্তায় ভরে রাখবো। তো এখানে তো আমাদের শনিবার দিন করেই আসে এই সব গাছপালাগুলো নিয়ে যেতে, তো ওই ডাস্টবিনে ভরে রাখবো। তো এখন আবার করেছে কি, এই ডাস্টবিনগুলো নিয়ে যাওয়ার জন্য পয়সা নেওয়া শুরু করেছে। তো আমাদের তো অত হয় না, তো সেই জন্য আমরা পয়সা দিই না। তো আমাদের বাড়ির অপোজিটে একজন আঙ্কেল থাকেন, ব্রিটিশ, তো উনি প্রচণ্ড গাছের সমস্ত কিছু করেন। তো সেই জন্য ওনার ডাস্টবিনটাই উনি টাকা দিয়ে রেখেছেন, তো সেই জন্য ওনারটাতেই আমরা ফেলি, কথা বলে রেখেছি ওনাকে। আর এই দিকের যে ঘাসগুলো হয়ে গেছে, তো এইগুলো তো আমি তুলতে পারবো না, রান্টু আসলে বলবো ওকে একটু ঘাসগুলো কেটে দিতে। আর এইখানে হয়েছে দেখো আমার আলু গাছ, তো এইখানেই আমি একটা আলু বসিয়েছিলাম, তো সেখান থেকেই গাছ হয়েছে। যে দেখো ওদিকে আমি আবার গেছি ঘাস তুলতে, আর এখানেও আবার একটা স্ট্রবেরি তুলে নিয়েছে, আবার আমার হাতে দিচ্ছে। আর এই যে দেখো কত বড় হয়েছে, আর 2 দিন থাকলে এটা পেকে যেত। আর এখানে এখনও অনেকগুলো স্ট্রবেরি আছে, একটু একটু লাল হচ্ছে। তো চলো তাহলে আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি, আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।